আসসালামু আলাইকুম। শেয়ার মার্কেটের সাথে সংশ্লিষ্ট ভাই ও বোনেরা, ক্যাপিটাল ইনসাইড বিডি ও কল্যাণ লার্নিং হাবের পক্ষ থেকে আমি মোহাম্মদ কল্লোল হোসেন আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমাদের ধারাবাহিক পর্ব ইন ডেপথ অ্যানালিসিস। আজকে আমরা শেয়ার মার্কেটের অন্যতম একটা আলোচিত কোম্পানি শার্প ইন্ডাস্ট্রি, যেটা এর আগে আর এন স্পিনিং নামে ছিল। এটার একসময় খুব ভালো সুনাম ছিল, মাঝখানে পরিস্থিতি অনেক খারাপ ছিল। এখন দেখছি আমরা এটার বাজারে খুব একটা এটার উপরে টার্নওভার বা ইয়ের দিক দিয়ে এগিয়ে যাচ্ছে। তো আমরা একটু এর বিহাইন্ড দ্য স্টোরি এর একটু দেখি যে আসলে ফাইন্যান্সিয়াল এবং ওভারঅল পারফরমেন্সটা কি। ইনভেস্টমেন্ট করার আগে আমি আপনাদেরকে অনুরোধ করব, হুজুকে কান না দিয়ে যদি আপনারা জুয়া খেলতে চান তাহলে ঠিক আছে, কিছু সংখ্যক অল্প কিছু ফান্ড নিয়ে আপনি জুয়া খেলতে পারেন। বাট টোটাল বা ম্যাক্সিমাম অ্যামাউন্ট ইনভেস্টমেন্ট কোনো একটা স্টকে করার আগে বারবার ভাববেন যে আসলে এটার রিস্ক প্রোফাইল, রিটার্ন সব কিছু আপনার কাঙ্ক্ষিত বা আপনার এক্সপেকটেশনের সাথে ম্যাচ করে কিনা। তো শার্প ইন্ডাস্ট্রি নিয়ে চলুন একটু ইনডেপথ অ্যানালিসিস করে আমরা দেখি যে তার বর্তমান পরিস্থিতি, বিগত দিনের ইতিহাস, তার পারফরমেন্স, আর্নিংস সব মিলিয়ে একটা যাতে আপনারা নিজেদের মতো করে চিন্তা করে ডিসিশন নিতে পারেন। কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় যাচ্ছি। তো যারা আমার চ্যানেলটা বাই দিস টাইম সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ। যারা করেন নাই আশা করব আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য, আপ টু ডেট থাকার জন্য। নিয়মিত আমাদের ডেইলি মার্কেট শেষে একটা রাউন্ড আপ দেওয়া হয় এবং উইকলি একটা দেওয়া হয়, যাতে করে আপনারা টোটালি ইনফর্ম থাকেন এবং ভেবে চিন্তে ডিসিশন গুলো নিতে পারেন, ডাটা ডিপেন্ড ডিসিশন। কোনো হুচুকে বা কানের কথা না করে ফ্যাক্ট কি বলে এটা একটু যাচাই বাছাই করে নিয়ে আপনার ইনভেস্টমেন্ট করবেন। তো শার্প ইন্ডাস্ট্রির এটা পুরো নাম শার্প ইন্ডাস্ট্রিজ ইন্ডাস্ট্রিজ পিএলসি। আমরা 1/1/26 থেকে 20/8/26 অর্থাৎ গতকালকের শেয়ারের ক্লোজিং পর্যন্ত আমরা অ্যানালিসিস করেছি এখানে। তো আমরা যদি একটু মার্কেট স্ন্যাপশট দেখি তাহলে কি দেখতেছি যে কারেন্ট প্রাইস হচ্ছে 34 টাকা 10 পয়সায় ক্লোজ হয়েছে। পিরিয়ড রিটার্ন যদি আমরা বলি, অ্যাবনর্মাল রিটার্ন 164.34% বেড়েছে, অর্থাৎ দাম দেড় গুণেরও বেশি দাম বেড়েছে আপনার জানুয়ারি থেকে। পিরিয়ড হাই 45 টাকা 50 পয়সা উঠেছিল, এটা 13ই আগস্ট, এবং 20 আগস্ট 7 দিনের ব্যবধানে এটা আবার কমে 34 টাকা 10 এসেছে। পিরিয়ড লো ছিল 11 টাকা 60 পয়সা, এটা ফেব্রুয়ারি মাসের 1 তারিখে, 1/2/26-এ 11 টাকা 60 পয়সা। তার মানে আপনি ফেব্রুয়ারি থেকে এই আগস্টের 13 তারিখে এটার 11 থেকে 45, 4 গুণ দাম বেড়েছে প্রায়। যদি আমরা মার্কেট ক্যাপিটালাইজেশন দেখি, এটার 10,347.72 মিলিয়ন, অ্যাভারেজ ভলিউম হচ্ছে 15,16,227, অ্যানুয়ালাইজ ভোলাটিলিটি 58.63, অর্থাৎ এটা অনেক বেশি ভোলাটাইল শেয়ার। ট্রেডিং ডেজ 150 দিন হচ্ছে আর কি, জানুয়ারি থেকে ধরলে। তো আমরা একটু গ্রাফ দেখি যে ট্রেডিং অ্যাক্টিভিটি এবং গ্রাফ। এখানে মুভিং অ্যাভারেজ 20 ডেজ এবং মুভিং অ্যাভারেজ 15 ডেজ আছে। তো আমরা এইখানে তিনটা গ্রাফই দেখছি যে এইখানে জানুয়ারি থেকে মোটামুটি ফেব্রুয়ারির পরে থেকে গ্রাজুয়ালি এটা বাড়তে বাড়তে এই আগস্টে এসে জুলাই আগস্টের দিকে এসে বাড়তে বাড়তে অনেক হাই উঠে গেছিল। এখন এখন একটু কমে আবার বাড়ছে। এবং রিটার্ন স্বাভাবিক কারণে যদি শেয়ারের দাম উপর দিকে বাড়তে থাকে তাহলে কিউমুলেটিভ রিটার্ন, যেটা অর্থাৎ হোল্ডিং পিরিয়ড রিটার্ন, এটাও বাড়তে থাকে। এই জন্য গ্রাফটা উপরের দিকে আসছে এখানে মোটা। এবং লেনদেন আমরা দেখতেছি যে অনেক বেশি পরিমাণে এটা টার্নওভার হচ্ছে। তাহলে প্রাইস পারফরমেন্স, দি স্টক ডেলিভার্ড এ স্ট্রং পজিটিভ রিটার্ন ডিউরিং দ্য সিলেক্টেড পিরিয়ড ইন্ডিকেটিং সাবস্টেন্সিয়াল প্রাইস অ্যাপ্রিসিয়েশন, অর্থাৎ অনেক বেশি প্রাইস দাম বেড়ে গেছে শেয়ারটার এই কয় মাসের মধ্যে। অ্যানালাইজ ভোলাটিলিটি ইজ রিলেটিভলি হাই, এবং এটার ভোলাটিলিটি, এটার ঝুঁকির মাত্রা অনেক বেশি, এটা অনেক বেশি ওঠানামা করে, সাজেস্টিং এলিভেটেড প্রাইস রিস্ক অ্যান্ড পোটেনশিয়াল লার্জ ডেইলি প্রাইস মুভমেন্ট।
তাহলে যেহেতু এটা ভোলাটিলিটি বেশি, একদিনে অনেক বেশি প্রাইস সুইং করতে পারে এটা। রিলেটিভ পারফরমেন্স, দিস স্টক সিগনিফিকেন্টলি আউট পারফর্ম দ্য সেক্টর, ডেলিভারিং মোর দ্যান ডাবল দ্য সেক্টরস পজিটিভ রিটার্ন। আমরা যদি দেখি সেক্টর রিটার্ন হচ্ছে 32.18%। আমরা বলেছি এর আগেই যে দুইটা সেক্টর এবার ভালো করেছে এখন পর্যন্ত স্টক মার্কেট প্রাইসিং এ, সেটা হলো ইন্স্যুরেন্স আর এই টেক্সটাইল। তো এইখানে 164.34% শার্প ইন্ডাস্ট্রির রিটার্ন এই কয় মাসে, যদি হোল্ডিং পিরিয়ড রিটার্ন, আর সেক্টর রিটার্ন 32.16, তার মানে 5.11 এটা আউট পারফর্ম করছে। আমরা এখানে দেখতে পাচ্ছি সেক্টর পারফরমেন্স রেড কালারটা, আর কোম্পানি পারফরমেন্স উপরে, অর্থাৎ কোম্পানি প্রাইসিংটা উপরের দিকে আছে। ইন্ডেক্সের সাথে যদি আমরা দেখি, স্টক রিটার্ন আমরা দেখলাম 164.34, ইন্ডেক্সের রিটার্ন 17.83, অর্থাৎ ইন্ডেক্স 17.83%, আর এটা রিটার্ন 164.34%। ইন্ডেক্স ভোলাটিলিটি অর্থাৎ এর যে পরিবর্তনশীলতা, এটা 16%, আর এটার 58.44%। কোরিলেশন 41.27, অর্থাৎ ইন্ডেক্সের সাথে মুভমেন্ট করে 41.27% টাইমস। স্টক উইন রেট 47.33, এবং ইন্ডেক্স উইন রেট 56.67। আমরা একটু যদি রিটার্ন গ্রাফটা দেখি, তো রেড কালারটা ইন্ডেক্সের এবং ব্লু কালারটা শার্প ইন্ডাস্ট্রি। তো স্বাভাবিক কারণে ব্লু কালার উঠানামা বেশি করছে আমরা দেখতে পাচ্ছি, কারণ এটা ভোলাটিলিটি অনেক বেশি, সে উঠানামা করে, একদিনে অনেক সুইং করে নামে, আবার সে অনেক উপরে উঠে। এবারে দেখি আসল হিস্ট্রিটা, ফাইন্যান্সিয়াল পারফরমেন্স। কারণ একটা কোম্পানি কিন্তু ডিভিডেন্ড, আমরা কি করি, একটা কোম্পানি থেকে প্রত্যাশা করি যে তার সে শেয়ার হয় বোনাস ডিভিডেন্ড দিবে অথবা ক্যাশ ডিভিডেন্ড দিবে। তো এইটা ডিপেন্ড করে তার আয়ের উপরে। আয়টা যদি ভালো না থাকে, কোম্পানির ভালো বিল্ডিং থেকে লাভ নাই, চকচকা সুন্দর অফিস দেখে লাভ নাই। আমার লাভ হচ্ছে তার ফাইন্যান্সিয়াল, তার যে পারফরমেন্সটা কি। তো ফাইন্যান্সিয়াল পারফরমেন্স আমরা যদি দেখি, 2021 থেকে 25, 2021-এ লস ছিল, ইপিএস ছিল 0.18, কোনো ডিভিডেন্ড দিতে পারে নাই। 22-এর লস ছিল 0.09 ইপিএস, 22-এ কোনো ডিভিডেন্ড দিতে পারে নাই। 23-এর লস ছিল 0.08 ইপিএস, 23-এ কোনো ডিভিডেন্ড দিতে পারে নাই। 24-এ এসে প্রফিট করছে, 0.19 ইপিএস হয়েছে, এবং 1% ডিভিডেন্ড দিয়েছে, অনলি 1%। 25-এ 0.11 ইপিএস, 25-এ কোনো ডিভিডেন্ড দেয় নাই। তাহলে পাঁচ পাঁচ বছরের ইতিহাস আমরা দেখলাম, ইপিএস 25 সালে 11 পয়সা, 24 সালে 19 পয়সা, 23 সালে 8 পয়সা মাইনাস, 22 সালে 9 পয়সা মাইনাস, এবং 21 সালে 18 পয়সা মাইনাস, অর্থাৎ লস। শুধুমাত্র ডিভিডেন্ড এই 5 বছরের মধ্যে 1% দিয়েছে ক্যাশ। পি রেশিও যদি লেটেস্ট পি ধরি আমরা, ইপিএস ধরি, তাহলে সেই ভিত্তিতে 138.60, অনেক বেশি। এনএবি মাত্র 10 টাকা 8 পয়সা। ইন্টেরিয়াম ইতিহাস, যেটা আসলে যেটার উপর ভিত্তি করে কোম্পানি ডিভিডেন্ড দেয়, আগের আগের 5 বছরের, এটা তো জাস্ট আমাদের জানার জন্য যে সে কেমন করেছে, কিন্তু অ্যাকচুয়ালি আমাকে কি দিতে পারবে, তার এই কারেন্ট আর্নিংস, অন্তর্বর্তীকালীন আর্নিংসটাই আমাদের মেন বিবেচ্য বিষয়, যে সে তার কি দেওয়ার সক্ষমতা আছে, সে কি আয় করেছে। তা আমরা যদি দেখি M9, অর্থাৎ 9 মাসে, তার এই জুনে তাই বছর শেষ, তাহলে 31/3/26, এটা তার 9 মান্থ পিরিয়ডের হিসাব। সেখানে দেখা যাচ্ছে 2 টাকা 16 পয়সা মাইনাস ইপিএস। তাহলে যে কোম্পানি থার্ড কোয়ার্টারে, এবং আমরা যদি দেখি Q3-তে তার লস ছিল 0.71, Q2-তে লস ছিল 1.49, শুধু Q1-এ সামান্য প্রফিট ছিল, ইপিএস 0.04 প্লাস। তাহলে একটা কোয়ার্টারে প্লাস হচ্ছে সামান্য একটু, সেকেন্ড কোয়ার্টারে যায় 1.49, এবং হাফ ইয়ারলি টোটাল 1.45 হয়েছে মাইনাস। থার্ড কোয়ার্টারে টোটাল যা হলো -2.16। তাহলে যার 2.16 ইপিএস -9 কোয়ার্টারে, তার বছর শেষে যা কতটুকু সে কাভার করতে পারবে, এটা সকলেই অনুমান করতে পারছেন আপনারা। তো সেই ক্ষেত্রে এই কোম্পানির কতটা ডিভিডেন্ড দেওয়ার সক্ষমতা এখনই অর্জন করেছে, আমার বুঝে আসে না আর কি। যারা আপনারা আরো এক্সপার্ট, নিশ্চয় ইনসাইডার
কোনো ইনফরমেশন আছে বা কোনো মার্কেট ম্যানিপুলেশন আছে যেটার কারণে এটা হঠাৎ করে এত ক্রেজি হয়ে গেছে। যতই ক্রেজি হোক, আপনাকে তথ্যে কথা বলতে হবে, তার ফাইন্যান্সিয়ালস, তার পারফরমেন্সটা কি। যদি তার পারফরমেন্স ভালো না থাকে, তাহলে তার ডিভিডেন্ড দেওয়ার সক্ষমতা অর্জন করবে না, সে দিতে পারবে না এই বছর, অ্যাটলিস্ট এই বছর। আগামীতে কি হবে সেটা পরেরটা। তাহলে হাফ ইয়ারলি গ্রোথ আমরা দেখতে পাচ্ছি 3,725% মাইনাস, 9 মান্থ গ্রোথ 0.48.7% মাইনাস, এবং 5 ইয়ার্স অ্যাভারেজ প্রফিট মাইনাস। তো সবগুলো এগুলো ইন্ডিকেটর এটা। এবং যদি আমরা দেখি, স্পন্সরের হাতে মাত্র শেয়ার আছে 36.63% মাত্র। ভালো কোম্পানিগুলো দেখবেন 50, 60, 70, 80, 90% পর্যন্ত শেয়ার থাকে এই স্পন্সর বা ডিরেক্টরদের কাছে। গভর্নমেন্টের কাছে নাই, ইনস্টিটিউশনের কাছে আছে। 30/6/25-এর চেয়ে 30 ছিল 23.51, তারপরে 7% বেড়েছে, 7.10%। 30/6/26-এ এরপরে আবার বেড়েছে ইনস্টিটিউশনে 8.42%, অর্থাৎ 27.30% এখন ইনস্টিটিউশনের হাতে। ফরেন শেয়ার 0.01% ছিল, যেটা এখন জিরো, অর্থাৎ নাই হয়ে গেছে। ফরেনের কোনো আর কোনো পার্টিসিপেশন নাই কোম্পানিতে। এবং আমরা দেখছি পাবলিকের অংশটা একটু কমেছে, কারণ যেহেতু ইনস্টিটিউশন বেড়েছে। কারণ একটা কমলে আরেকটা বাড়বে, এটা টোটাল 100% যেহেতু। তো এইখানে যে বিষয়টা লক্ষণীয়, যে খেয়াল করবেন, আমি এখন আজকে বলে রাখছি আমি কথাটা, এর ফল আপনারা কিছুদিন পর দেখবেন। এখন কোম্পানির দাম বাড়ছে, আজকে হলে 31/7 এটা পজিশন হচ্ছে ইয়ার ইনস্টিটিউশনের 37.30%। দেখবেন যখন দামটা একটু বেশি হঠাৎ করে দেখবেন, হয়তো আগস্ট মাস শেষে বা সেপ্টেম্বরের শেষে যায়, দেখবেন যে ইনস্টিটিউশনের পার্টিসিপেশনটা কমে গেছে, অর্থাৎ তারা তখন সেল করে ক্যাশ করে নেবে টাকাটা। এই জন্য একটু অ্যালার্ট থাকতে হবে, যারা এখানে বাই দিস টাইম ইনভেস্ট করেছেন, এটা একটু খুব গতিবিধি দিক খেয়াল রাখতে হবে। এবং যদি আপনার রিজনেবল প্রফিট হয়ে থাকে, আপনি যদি ইনভেস্টমেন্ট করে থাকেন, তাহলে আপনার খেয়াল করে প্রফিট টেকিং করে নিতে হবে আর কি। মানে এটা আমার পারসেপশন, আমি বলছি না যে এরকম ঘটবেই, কারণ আমি সাসপেক্ট করতেছি এটার। আমার যে অ্যানালিসিস, আমার যে পারসেপশন, তাতে মনে হচ্ছে যে এই ইনস্টিটিউশন তারা যে বেড়েছে, এটা দেখবেন যে পটাশ করে আবার হঠাৎ করে এরা কমে যাবে। অর্থাৎ মার্কেট যেহেতু বাড়তেছে, তারা গ্রাজুয়ালি সেল করে এখান থেকে বের হয়ে যাবে। তো 4 বছরের ইতিহাস যদি দেখেন, এই গ্রাফটা হচ্ছে 26 সালের গ্রাফ, যেটা একদম ঊর্ধ্বমুখী হয়ে আছে, আর অন্যগুলো দেখেন একদম নিচের দিকে। এটা ছিল 25 সাল, 25 সালে এক মোটামুটি ফ্ল্যাট ছিল, অক্টোবরে পরে বেড়েছিল, একদম 20 টাকা 90 পয়সায় উঠেছিল। এবং 24 সাল এবং 24 সাল, হ্যাঁ 24 সাল, আর এটা হচ্ছে 25, আর এটা কত, 23। হ্যাঁ 23 সালে এটার অ্যাকচুয়ালি ছিল, আর 25 হলো গ্রিনটা। তাহলে আমরা দেখছি যে 25 সালে কিন্তু প্রাইস ডাউনের দিকে ছিল, কিন্তু এই 26-এ এসে এখান থেকে, অর্থাৎ এই মে মাসের পর থেকে, আমরা যেটা দেখছি মে মাসের দিকে মোটামুটি 3 বছরেই, 3 বছর বা 4 বছর যাই বলি, এখানে এই মে মাসের দিকে মোটামুটি কম থাকে শেয়ারটার দাম। আবার মে জুনে কম থাকে, এবং জুলাইয়ের দিক থেকে একটু বাড়ে আর কি, জুলাই আগস্ট। তো সেই ট্রেন্ডই এবার দেখা যাচ্ছে, জুলাই আগস্টের দিকে বাড়ছে, আগস্টের দিকে। বাট আগস্টে বাড়ার হারটা অত্যন্ত বেশি। হঠাৎ করে এখান থেকে কিন্তু এর আপনার আমার বুঝে আসে না যে এটার এমন কি ঘটনা ঘটেছে যে এটার জন্য হঠাৎ এত দাম বাড়তে হবে। এটার কারণ তার ফাইন্যান্সিয়াল ইন্ডিকেটর বলে না যে এটার বাড়ার মতো তেমন কিছু হয়েছে। আপনার যাই হোক, কোম্পানির ভিতরে রিস্ট্রাকচারিং বা অন্য কিছু যাই হোক, এটার কিন্তু ফল আসতে সময় লাগে। অ্যাটলিস্ট এই বছর আগামীতে যে ডিভিডেন্ড দিবে 30/6-এর ভিত্তিতে, যে 26 সালের, সেখানে তার খুব বেশি ডিভিডেন্ড দেওয়ার আদৌ দিতে পারবে কিনা, আই মিন ডাউট। কারণ আর একটা কোয়ার্টার 3 মাসে কি প্রফিট করেছে, যে তার ইপিএস, 9 মান্থের ইপিএস যে দেখেন আপনি, 9 মান্থের ইপিএস হচ্ছে 2.16 মাইনাস। আর আমরা যদি বিগত 5 বছরে দেখি, তার কখনো ইপিএস, 5 বছরে সর্বোচ্চ ইপিএস ছিল 0.19, যেটা 24 সালে। আর কখনোই ইপিএস এর চেয়ে বেশি ছিল না। তাহলে এই 0.19 যেখানে ছিল সর্বোচ্চ, সেখানে ডিভিডেন্ড দিতে পেরেছে 1%। এইখানে তার
2.16 মাইনাস, 2.16 মাইনাস, তাহলে সে কতটুকু দিকে ডিভিডেন্ড দিতে পারবে এটা বোঝার ব্যাপার আছে। তা আমি তাহলে সামারিতে আমরা দেখলাম যে মোটামুটি আগস্টের দিকে এবং ইয়ার দিকে দাম জানুয়ারির দিকে দাম বেশি থাকে। কোন কোন বছরে 26 সালের জানুয়ারিতে কম ছিল এবং আগস্টে বেশি, 25 সালের নভেম্বরে কম ছিল, জানুয়ারিতে বেশি, জুলাইয়ের 24 সালের জুলাইয়ে কম ছিল এবং জানুয়ারিতে বেশি। অর্থাৎ এই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর এই পিরিয়ডটা যেহেতু তার ডিভিডেন্ড ডিক্লারেশনের সময়, বছর শেষ জুনে শেষ হওয়ার পরে এই পিরিয়ডটাতে দাম বাড়বে একটু স্বাভাবিক, কিন্তু এটা বাড়াটা অবশ্যই তার আর্নিং এর সাথে সামঞ্জস্য হতে হবে। তো 9 মান্থের রিপোর্ট কোনো আহামরি কোনো কিছু বলে না যেটার কারণে এত প্রাইস বাড়ার কোনো যৌক্তিক কারণ আছে বলে আমি মনে করি না। এটা নিয়ে নিশ্চয়ই কোনো গ্যামলিং হচ্ছে বা কোনো আর্টিফিশিয়ালি এটাকে মার্কেটটাকে আপ করছে। এবং যারা এখানে বিগ প্লেয়ার আছে ইনস্টিটিউশন বা ইয়ে, তারা দেখবেন যে এই ফাঁকে তারা যে শেয়ার কিনে রাখছে, যে সময় তারা কিনেছে সেই সময় দাম কিন্তু কম ছিল। আপনার আমরা যদি দেখি এই মাসের এটার জুনে, জুন জুনে কিন্তু একটু দাম কম ছিল। আমরা যদি দেখি 4 মাসের গ্রাফটা দেখি যে জুনের দিকে কিন্তু দাম কম ছিল, সেই সময়ে কিন্তু ইনস্টিটিউশন তারা কিনেছে। তারা জুনের দিকে শেয়ারটা কিনেছে। ইনস্টিটিউশনের যে পার্টিসিপেশন আমরা দেখলাম এই যে এখানে 23 থেকে 25, তারপরে 27 একটু বেড়েছে। তো দেখবেন যে এটা তারা সেল করে বের হয়ে যাবে এক সময়, এটা আমার ব্যক্তিগত ধারণা। তাহলে রিস্ক আমরা ভোলাটিলিটি দেখলাম। ভেয়ার যদি দেখি 4.81%, অর্থাৎ মার্কেট যদি নর্মালি মার্কেট ডাউন যায় তাহলে 4.81% আপনার একদিনের ব্যবধানে আপনার লস করার সম্ভাবনা আছে। আর যদি একটু বড় ধরনের মার্কেট বিপর্যয় হয় তাহলে 7.52% পসিবিলিটি আছে, 7%, 52% প্রাইস ড্রপ করার পসিবিলিটি আছে। ম্যাক্সিমাম ড্র ডাউন হয়েছে 29.71, অর্থাৎ একদিনের ব্যবধানে প্রায় 30% শেয়ারের প্রাইস ড্রপ করেছে। শার্প রেশিও পজিটিভ, কারণ যেহেতু প্রাইস বৃদ্ধি বৃদ্ধি। তো এইখানে এই ছিল। আর যদি আমরা একটু কোম্পানি ইনফরমেশন দেখি, এর আগে আমরা যে বলেছি শার্প ইন্ডাস্ট্রি এটা টেক্সটাইল ক্যাটাগরির বি ক্যাটাগরির শেয়ার, যেহেতু ডিভিডেন্ড ঠিক মতো দিতে পারে না। এবং এর আগের নাম ছিল কিন্তু আর এন স্পিনিং। এটার শেয়ার আছে আপনার যদি দেখি 3,03,45,000 না কত, সরি এটা হলো অনেক বড়। এটা 3,034 মিলিয়ন, তার মানে 303 কোটি। 303 কোটি হচ্ছে পেড আপ ক্যাপিটাল, তার মানে এটা 30 কোটি হচ্ছে, 30,34,52,109টা হচ্ছে শেয়ার। অনেক বড়, সেই হিসেবে একটা বড় কোম্পানি কিন্তু এটা। মার্কেট ক্যাপিটালাইজেশন হচ্ছে 10,347.72, লাস্ট এজিএম হয়েছে 21/12/2025। তো আমি যারা বিশেষ করে আমার চ্যানেলের সাথে এবং আমার এই অ্যানালিসিস গুলো শুনেন তাদের প্রতি আমার আমি চাই যে আপনারা আমার এই অ্যানালিসিস গুলো, আমার যে ক্যাপিটাল ইনসাইডের টুলস গুলো আছে এগুলো ব্যবহার করে আপনি অন্ধের মতো বিনিয়োগ না করে আপনি একটু নিজে একটু অ্যানালিসিস করে বুঝে শুনে তার সেখানে ইনভেস্ট করবেন। আপনার টাকা আপনার কাজে, টাকা খাটানোর আগে একটু বুঝে শুনে খাটাবেন, এটা আপনাদের প্রতি আমার একটা অনুরোধ বলেন বা অ্যাডভাইস বলেন, এটা থাকলো। আশা করি আপনারা আমার অ্যানালিসিস গুলো যদি নিয়মিত শোনেন, আমার টুলস গুলো ব্যবহার করেন, আশা করি আপনারা লং রানে বেনিফিট হবেন। হয়তো সাময়িক মনে হবে যে অনেকে প্রফিট করে নিল, কিন্তু আপনার লং রানে দেখবেন যে আপনার রিস্কটা আপনার মিনিমাইজ হবে, রিটার্নটা ম্যাক্সিমাইজ হবে। পোর্টফোলিও করার সময় বিভিন্ন তাদের ভিতরে কোরিলেশন, এর পোর্টফোলিওর উপরে আমি এর আগে একটা আলোচনা করেছিলাম, কিন্তু অ্যাকচুয়ালি আমি একটা মডিউল ডেভেলপ করতেছি, এটা আন্ডার প্রসেস আছে, যেখানে আপনার একটা ইফেক্টিভ পোর্টফোলিও ঢাকা স্টক এক্সচেঞ্জে যে স্টকগুলো ট্রেড হয় সেখান থেকে অপটিমাম এই কম্বিনেশনটা কোন কোন স্টক নিয়ে আপনি করতে পারেন, এটা আমার সফটওয়্যার আমার এটা সে ডিটেক্ট করে একটা প্রপোজ করবে আর কি। এটা কাজ করতেছি আমি, এটা লঞ্চ করলে আপনাদেরকে অবহিত করব। এটা হয়তো পাবলিকলি দিব না আমি, কিন্তু জানাবো অ্যাটলিস্ট যে এরকম একটা ইনস্ট্রুমেন্ট আছে এবং তার ভিত্তিতে কিছু অ্যানালিসিস আমি করে দেখাবো।
তো এই ছিল আলোচনা শার্প ইন্ডাস্ট্রির উপরে। আশা করি আপনারা বিনিয়োগের আগে যে কোনো কোম্পানিতে টাকা ইনভেস্ট করার আগে একটু বুঝে শুনে করবেন, এবং কোন টাইমে কোনটাতে ইনভেস্ট করতে হবে, কখন বিক্রি করে প্রফিটটা তুলে নিতে হবে, এক্সপেক্টেড প্রফিট টার্গেট প্রফিট হয়ে গেলে এই ব্যাপারগুলো একটু সবসময় খেয়াল রাখবেন এবং নিউজের সাথে আপ টু ডেট থাকবেন। আমার এখানে ক্যাপিটাল ইনসাইট ভিজিটে ঢাকা স্টক এক্সচেঞ্জের নিউজ এবং বিজনেস যে জাতীয় দৈনিক তিনটা পত্রিকার ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস, তারপরে বণিক বার্তা এবং ডেইলি স্টার, এই তিনটারই একটা সামারি থাকে, কিন্তু একটা মডিউল আছে যেখানে বিজনেস এবং স্টক রিলেটেড নিউজগুলো আপনি এক জায়গায় পাবেন। এবং ঢাকা স্টক এক্সচেঞ্জের নিউজগুলো ফিল্টার করে পাবেন, ওখানে আপনাকে খুঁজতে হবে না অনেক ভিতরে ভিড়ের মধ্যে। আমার সফটওয়্যার অটোমেটিক আপনাকে যেটা খুব প্রাইস সেন্সিটিভ রিলেটেড ইনফরমেশনগুলো ওগুলো ক্যাটাগরি করে আপনাকে দেখিয়ে দিবে। আপনার ওই অ্যাওয়ারনেস মেসেজ অনেকটা অনেক থাকে যেগুলো নিয়ে আপনি আসলটাই খুঁজে বের করা কঠিন হয়ে যায়, যেটা আমার সফটওয়্যার আপনাকে ইজি করে দিয়েছে। থ্যাংক ইউ ভেরি মাচ। আবার কথা হবে নতুন কোনো পর্বে নতুন কোনো অ্যানালাইসিস নিয়ে। যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন এবং আমার সাথে আছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি, এবং যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না আশা করি করবেন, যাতে করে আপনারা নতুন নতুন ভিডিও এবং অ্যানালিসিস গুলো আপনারা পান। থ্যাংক ইউ ভেরি মাচ। আবার কথা হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। বাই ফর নাও।